এসএসসি দুর্নীতিকে কেন্দ্র করে একদিকে যেখানে ২০১৬ সালের সমগ্র শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের প্যানেল, যার সংখ্যা প্রায় ২৬,০০০ মতো, তা বাতিল হবার প্রায় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, যার একটা নিশ্চিত ছবি সম্ভবত নতুন বছরের প্রথম মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই আমাদের সামনে উঠে আসতে চলেছে। আর তারই মধ্যে আবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আবারও সিবিআই এর তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে দ্বারস্থ হলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা। তারা সরাসরি কলকাতা হাইকোর্টে জানালেন সিবিআই এর করা তদন্তে তারা আস্থা হারাচ্ছেন এবং একই সঙ্গে তারা পুনরায় তদন্তের দাবি জানালেন। আর এক্ষেত্রে তারা বেশ কিছু অসঙ্গতি আদালতের সামনে এদিন তুলে ধরেন, যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরাসরি এই মামলায় সিবিআইকে পার্টি করার শুধু নির্দেশই দিলেন না, একই সঙ্গে সিবিআইকে তাদের অবস্থান জানানোর বিষয়েও নির্দেশ দিলেন। কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে একটা প্রশ্ন গত এক সপ্তাহ ধরে দফায় দফায় উঠছে। আর এই প্রশ্ন ওঠার অন্যতম কারণই হচ্ছে গত সপ্তাহে, অর্থাৎ গত সপ্তাহের শুক্রবার, যখন নিম্ন আদালতে আরজিকর কাণ্ডের শুনানি পর্বের মধ্যেই সিবিআই ৯০ দিনের মধ্যে এই গোটা ঘটনার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় গ্রেফতার হওয়া, অর্থাৎ গত ১৪ই সেপ্টেম্বর আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এবং ১৫ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিন্তু ৯০ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে কোনো রকম অতিরিক্ত চার্জশিট না পেশ করার জেরেই তাদের অবশেষে নিম্ন আদালত জামিন দিতে বাধ্য হয়। আর তাকে কেন্দ্র করেই গত এক সপ্তাহ ধরে দফায় দফায় সিবিআই এর তদন্তকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। কিন্তু সেই প্রশ্নকে আশ্রয় করে যখন বৃহস্পতিবার আবারও কলকাতা হাইকোর্টে সিবিআই এর তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে নির্যাতিতার পরিবারের তরফে আবেদন জানানো হলো, তখনই আশীর্বাদ দ্য ট্রুথ আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে এলো কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি, অর্থাৎ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে বলা একাধিক মিথ্যে কথার কথা। অর্থাৎ আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় যে ভুরি ভুরি যে মিথ্যের স্রোত বয়ে গেছে, সেই মিথ্যের স্রোতেই দফায় দফায় প্রভাবিত হয়েছে আসলে আরজিকর কাণ্ডের মূল তদন্ত। আর সেই বড় ৫ মিথ্যে, অর্থাৎ কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানির বলা ৫ মিথ্যের ৫ ফোড়ন নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা আবারও করতে হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফেলতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এই ৫ মিথ্যে নিয়ে আপনাদের কি মন্তব্য তা লিখে জানান কমেন্ট বক্সে, আর একই সঙ্গে একটা লাইক করুন। আর এই কন্টেন্টটা ভালো লাগবে ধরে নিয়েই একটা আবেদন, শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর তাই চলুন কথা না বাড়িয়ে এবার সরাসরি আলোচনা করা যাক কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানির বলা ৫ মিথ্যের ৫ ফোড়ন নিয়ে। ৯ই অগস্ট আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ে যে কুখ্যাত নারকীয় ঘটনা ঘটে, যার জেরে ধর্ষণ এবং খুন হতে হয় ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে, এবং তার পরবর্তীকালে গত ৩ মাস ধরে যে বিশাল বড় আন্দোলন কলকাতা সহ সারা রাজ্য মানুষ প্রত্যক্ষ করে, সেই আন্দোলনের সূচনাই হয়েছিল একাধিক মিথ্যেকে আশ্রয় করে। এবার এই একাধিক মিথ্যেকে আশ্রয় করে যে আন্দোলনের জন্ম হলো, সেই আন্দোলনের জন্ম লগ্ন থেকেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছিল যে এই আন্দোলন হয়তো বেশি দিন এগোতে পারবে না, এবং ঘটনা পরিস্থিতি যেদিকে দফায় দফায় এগোতে থাকে তারপর তাই অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে মিথ্যেকে আশ্রয় করে আমাদের পৃথিবীতে একাধিক আন্দোলন গড়ে উঠেছে, এবং আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিথ্যেকে আশ্রয় করে কখনো কোনো বড় কাজ সিদ্ধ হয় না। আর তাই আরও একবার প্রমাণিত হলো এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনকে সামনে রেখে। প্রসঙ্গত, যে আরজিকর আন্দোলনের মুখ্য এবং অন্যতম লক্ষ্যই ছিল জনস্বাস্থ্যের আন্দোলন, নাগরিক অধিকারের আন্দোলন, লিঙ্গ সাম্যের আন্দোলন, এই তিনটি ইস্যুকে সামনে রেখে যেখানেই আন্দোলন ধুমায়িত হতে শুরু করে, যেখানেই আন্দোলন বিশাল বড় একটা সম্ভাবনা নিয়ে রাজ্যের মানুষের সামনে উঠে আসে এবং
2011 সালে পালা বদলের জেরে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস সরকার, বিশেষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গত 12 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে আছেন, তিনি প্রথমবার এত বড় একটি আন্দোলনের চাপের মুখে পড়েন। আর এই আন্দোলনের জেরে বলতে আপত্তি নেই, 12 বছর ধরে চলা তৃণমূল কংগ্রেস সরকার অনেকটা ব্যাকফুটে চলে যায়। কিন্তু শুরুতেই বললাম না, মিথ্যেকে আশ্রয় করে কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। আর ঠিক সেটাই ঘটেছিল এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনকে সামনে রেখে। মূলত এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে একাধিক মিথ্যের আশ্রয় নেওয়া হয়েছিল, সেই রকম নজির কিন্তু আমাদের রাজ্যে এর আগে একাধিক গড়ে ওঠা আন্দোলনের ক্ষেত্রে ভুরি ভুরি রয়েছে। দেউচা-পাঁচেমিন আন্দোলন থেকে ভাঙড়ের আন্দোলন, এমনকি নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনেও বেশ কিছু মিথ্যের তথ্য সামনে উঠে এসেছিল। কিন্তু নন্দীগ্রাম এবং সিঙ্গুরের আন্দোলনকে কেন্দ্র করে সেই মিথ্যের চেয়েও ফ্যাক্ট যেহেতু এত বড় আকারে ছিল এবং ঘটনা প্রবাহ যেহেতু এত বিশাল ছিল, তার ফলে মিথ্যে ঢেকে গিয়ে ঘটনা প্রবাহ এবং ফ্যাক্টকে সামনে রেখেই পরবর্তীকালে রাজ্যের মানুষ 34 বছরের বাম শাসনকে টলিয়ে পালা বদল করে নিয়ে এসেছিল পরিবর্তনের সরকার। এবং সেই পরিবর্তনের সরকারের জামানাতেও দফায় দফায় একাধিক কুখ্যাত ঘটনা ঘটেছে, একাধিক দুর্নীতির ঘটনাও ঘটেছে, কিন্তু কোনো রকমেই কোনো আন্দোলন এইভাবে গড়ে ওঠেনি। কিন্তু আরজিকর কাণ্ডের ক্ষেত্রে আপামর রাজ্যের সাধারণ মানুষ নড়ে গেছিল। তারা কোথাও যেন ভেতরে অনুভব করেছিল নির্যাতিতার বাবা মায়ের ব্যথা। কোথাও যেন রাজ্যের সাধারণ মানুষ, যারা রাজনীতি থেকে দূরে একেবারে নিপাট সাধারণ মানুষ, তারা নিজেদেরকে অনুভব করেছিল তার বাবা মার জায়গায় রেখে। আর তাই জন্যেই তারা 14ই আগস্ট এবং তারপর দফায় দফায় রাস্তায় নেমেছিলেন। কিন্তু এই আন্দোলনের মধ্যে শুরু থেকেই একটা বড় অংশ ধান্দাবাজে ভরে গেছিল। প্রথমত সবচেয়ে বড় ধান্দাবাজ হলো, তা হচ্ছে থ্রেড কালচারের বিরুদ্ধে গড়ে ওঠা আরেকটি থ্রেড কালচার। অর্থাৎ আপনারা যারা বাম জমানা সম্বন্ধে ন্যূনতম অবগত, তারা হয়তো এটা মানবেন এই ধরনের থ্রেড কালচার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে সরকারি হাসপাতালে বাম জমানাতেও ছিল। এবং তারপর যখন পালাবদল করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, স্বভাবতই শাসক দলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই থ্রেড কালচারের ব্যাটন চলে যায় শাসক দলের হাতে। এবং সেই নিয়ম অনুসারেই সেই থ্রেড কালচারের ব্যাটন গিয়ে পৌঁছেছিল তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আস্থাভাজন ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের হাতে। কিন্তু সেই রিজিম যখন দীর্ঘদিন ধরে চলছে, এবার সেই রিজিমের বদল দরকার। আর তার জন্যই একাধিকবার দফায় দফায় রাজ্যের চিকিৎসক মহলের তরফে একাধিক চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তা ঘটছিল না। আর সেই সম্ভাবনাই বিপুলভাবে সামনে এনে দেয় এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের গড়ে তোলা আন্দোলনকে সামনে রেখে। আর সেই আন্দোলনকে সামনে রেখেই থ্রেড কালচারের বিরুদ্ধে নেমে গড়ে ওঠে কিঞ্জল নন্দন কোম্পানিদের নেতৃত্বাধীন আরেকটি থ্রেড কালচার, যে থ্রেড কালচার যদিও কলকাতা হাইকোর্টে দফায় দফায় ধাক্কা পায় এবং সবশেষে সেই থ্রেড কালচার আর রিজিম দখল করতে পারে না। আবার তারই মধ্যে একদল একেবারে ধান্দাবাজ লোভী চিকিৎসক, যারা পেছন থেকে সেই আন্দোলনকে ক্রমশ হাওয়া দিতে শুরু করে। তারই মধ্যে এই আন্দোলনের শুরু থেকেই আসতে শুরু করে ফান্ড, অর্থাৎ টাকা। আবার এই আন্দোলনের মধ্যেই মাঝখানে চলে আসে সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের একটা দল, যারাও এই আন্দোলনে ক্ষণস্থায়ী ভূমিকা রাখেন। এবং যখন ভিড় পাতলা হতে শুরু করে, তারাও কালের নিয়মে ধীরে ধীরে পিছু হটতে শুরু করেন এবং তারা নিজেদের কাজে ফিরে যান। অর্থাৎ ওই হিন্দিতে প্রবাদ আছে না, পাতলি গলি সে নিকল গই, ঠিক ওই ধরনেরই তারা আসেন এবং তারা ফিরেও যান। কিন্তু তারপরেও এই আন্দোলন চলতে থাকে। জুনিয়র চিকিৎসকেরা দফায় দফায় কখনো স্বাস্থ্য ভবন অভিযান, কখনো লালবাজার অভিযান, আবার কখনো পুজোর সময় ধর্মতলায় দীর্ঘ অনশন কর্মসূচি। কিন্তু তারপর সব শেষে আন্দোলন স্তিমিত হয়ে যায়। জুনিয়র চিকিৎসকেরা সকলেই কাজে ফেরেন। কিন্তু কাজে ফেরার পর সবই মোটামুটি একটা সুস্থিত পর্যায়ে যখন চলছে, এমন সময় গত শুক্রবার শিয়ালদা আদালতে সিবিআই দীর্ঘ 90 দিন ধরে জিজ্ঞাসাবাদের পর তদন্ত প্রক্রিয়া চালাবার পরেও যখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, অর্থাৎ আরজিকরের মূল ঘটনা ধর্ষণ এবং খুনের অভিযোগে সঞ্জয় রায়েরকে, যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তারপর সিবিআই গ্রেফতার করে আরও দুজনকে, যার মধ্যে একজন হচ্ছেন কলকাতা পুলিশের টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং দ্বিতীয়জন হচ্ছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আর তাদের গ্রেফতারের পর 90 দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরেও সিবিআই যখন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে না, তখন শেষমেশ শিয়ালদা আদালত তাদেরকে জামিন দিতে বাধ্য হয়। প্রসঙ্গত, এই আন্দোলনকে কেন্দ্র করে একেবারে শুরু থেকে একাধিক মিথ্যে বলা হয়েছে। মিথ্যে বললে কম বলা হবে, মিথ্যের পরিমাণ এতই যে তা বন্যার আকারে ভেসে গেছে আমাদের রাজ্যের মানুষের মাথার উপর দিয়ে। আর মানুষ যখন সেই এক একটি করে মিথ্যে বুঝতে শুরু করেন, যখন মিডিয়ার একটা বড় অংশ এই আন্দোলনকে হাওয়া দিচ্ছিল এবং পরবর্তীকালে সেই মিডিয়ার তরফেই যখন এই এক একটি মিথ্যে সামনে আসতে শুরু করলো, তখন ধীরে ধীরে মানুষও আন্দোলন থেকে সরে দাঁড়ালেন। কিন্তু প্রসঙ্গত 9 আগস্টের ঘটনার পর 10ই আগস্ট নির্যাতিতার বাড়ি গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেছিলেন তার বাবা মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে। তিনি আশ্বাস দিয়েছিলেন যদি কলকাতা পুলিশ সঠিক সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারে, তাহলে এই তদন্তের ভার তার সরকার সিবিআই এর হাতে তুলে দেবে, তাতে তার কোনো আপত্তি নেই। কিন্তু তারই মধ্যে আবার সিপিআইএম পন্থী আইনজীবী, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পৌঁছে যান কলকাতা হাইকোর্টে এবং তারা এই তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে দেওয়ার আবেদন জানান। সেই মতো কলকাতা হাইকোর্টের তরফে দ্রুততার সঙ্গে এই তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা বড় ভুল করলো। একদিকে যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর.জি. কর কাণ্ডের ধামাচাপা দেবার অভিযোগ এবং এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ দফায় দফায় উঠছে, ঠিক সেই মুহূর্তেই স্বাস্থ্য ভবনের তরফে সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে তাকে পাঠিয়ে দেওয়া হলো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে। আর তাকে কেন্দ্র করেই মানুষের সরাসরি সন্দেহ পৌঁছায় এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। মানুষ সরাসরি প্রশ্ন তুলতে শুরু করে সন্দীপ ঘোষের সঙ্গে রাজ্যের শাসক দলের সম্পর্ক কী। নিশ্চয়ই সন্দীপ ঘোষের সঙ্গে রাজ্যের শাসক দলের কোনো ইকুয়েশন আছে, যার জের আপনারা দেখেছিলেন সেই সময় রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমে দফায় দফায় এই নিয়ে একাধিক উস্কানিমূলক প্রশ্ন তুলে একাধিক প্রতিবেদন ছাপা হয়েছে, প্রকাশ করা হয়েছে, দেখানো হয়েছে। অ্যাঙ্কেরারা গলা ফাটিয়ে দিন রাত এই প্রশ্ন নিয়ে চিৎকার করে গেছে, কিন্তু কেউই জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে শুরু থেকেই বলা মিথ্যেগুলো নিয়ে প্রশ্ন তোলেননি। কিন্তু যখন কলকাতা হাইকোর্টে সিবিআই এর তদন্ত সঠিক পথে হচ্ছে না, অর্থাৎ সিবিআই এর তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে নির্যাতিতার বাবা মা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন, তখন আশীর্বাদ দ্য ট্রুথ মনে করছে সেই 5টি বড় মিথ্যে নিয়ে কথা বলা দরকার। আর সেই 5টি বড় মিথ্যের মধ্যে মিথ্যে নাম্বার 1, পোস্টমর্টেম কেন হাসপাতালে করানো হলো, পোস্টমর্টেম কেন সন্ধেবেলাতেই করানো হলো, এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছিল কেন অন্য কোনো হাসপাতালে পোস্টমর্টেম করা হয়নি। এর উত্তর কিন্তু পুরোটাই কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তারেরা জানতেন। বিশেষ করে নেতৃত্বস্থানীয় চিকিৎসক অর্থাৎ পড়ুয়া চিকিৎসক ডাক্তারেরা জানতেন। কারণ 9 আগস্টের ঘটনার পর তারাই নির্যাতিতার বাবা মাকে দিয়ে একটি চিঠিতে সই করিয়েছিলেন, যে চিঠিতে তারা কর্তৃপক্ষকে ওই দিনই আর.জি. কর হাসপাতালেই পোস্টমর্টেম করার জন্য আবেদন জানিয়েছিলেন, বলা যায় চাপ দিয়েছিলেন পত্রপাঠ। এবং তার জেরেই শেষমেশ কলকাতা পুলিশের তরফে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালেই করা হয় পোস্টমর্টম। আবেদনে জানানো হয়েছিল পোস্টমর্টমের সময় তাদের তরফে 3 জন চিকিৎসক অর্থাৎ 3 জন জুনিয়র চিকিৎসক পোস্টমর্টমের ঘরে উপস্থিত থাকবে। কিন্তু পরবর্তীকালে প্রশ্ন উঠতে থাকে যে কেন আর.জি. কর হাসপাতালেই পোস্টমর্টম করা হয়েছিল, বা নিয়ম অনুসারে সন্ধ্যের পর পোস্টমর্টম যেখানে করা যায় না, তাহলে সেখানে কেন পোস্টমর্টম সন্ধ্যের পর করা হলো। এর উত্তর কিন্তু আইনের মধ্যেই রয়েছে। তা হচ্ছে যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে গণবিক্ষোভ আন্দোলন বা তেমন কোনো চাপের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পর্যাপ্ত আলো এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা করে পোস্টমর্টম করা যেতে পারে। আর সেই মতোই শুধুমাত্র আলো এবং ভিডিওগ্রাফির ব্যবস্থায় রাখা হলো না, তার সঙ্গে রাখা হলো একজন সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, যার সামনেই হলো পোস্টমর্টম। এবং এখানে যে আবেদন করা হয়েছিল 3 জন জুনিয়র চিকিৎসক থাকবে, সেখানে পোস্টমর্টম রুমে 9 আগস্ট ছিলেন 5 জন জুনিয়র চিকিৎসক। পোস্টমর্টমের পর তারা নিজেরাই পোস্টমর্টমে তারা স্যাটিসফাইড লিখে দিয়ে সই করেন, যে নথি পরবর্তীকালে কিন্তু সিবিআই এর কাছে কলকাতা পুলিশ জমা দেয় এবং পরবর্তীকালে সিবিআই তা কিন্তু আদালতে পেশ করে, যে চিঠি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলতে আমাদের সামনেও আসে।
অর্থাৎ শুরুতেই বললাম মিথ্যে দিয়ে কোনো মহৎ কার্য হয় না। অর্থাৎ পোস্টমর্টম নিয়ে যে একাধিক প্রশ্ন উঠেছিল তার উত্তর কিন্তু 10 তারিখেই একেবারে স্পষ্ট করিতে পারতেন এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, বিশেষ করে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি। কিন্তু তারা তখন তা করেনি। তার কারণ ততক্ষণে তাদের ফান্ডে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে এবং তাদের ওপর থেকে নির্দেশ আসছে আন্দোলনকে গড়ে তুলতে, সরকারের ওপর চাপ সৃষ্টি করতে। কারণ অর্থের ব্যবহার করতে হবে। কারণ এই অর্থকে সামনে রেখেই কোনো বেসরকারি হাসপাতাল একে কেন্দ্র করেই নিজেদের অ্যাকাউন্টে টাকা পুরবে, বা কোনো একজন বামপন্থী ডাক্তার তার নিজের প্রাইভেট ক্লিনিকে তিনি কিন্তু টাকার স্রোত বইয়ে দেবেন এবং সেই টাকার স্রোত কালো থেকে সাদা হবে এই আন্দোলনে বিনিয়োগ করার ফলে। আর তার জেরেই সেই সময় কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি একেবারে চুপ করে যায়। এরপর আসছি প্রশ্ন নাম্বার 2। বাবা মার অনুরোধ সত্ত্বেও দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়নি, এটা একেবারে সবচেয়ে বড় মিথ্যে বলে পরবর্তীকালে সিবিআইকে দেওয়া নির্যাতিতার বাবা মার বয়ান এবং জুনিয়র চিকিৎসকদের বয়ান, পুলিশ আধিকারিকদের বয়ান, যদিও পুলিশ আধিকারিকেরা তো মিথ্যে কথা বলছেন, তাদের বয়ান আপনারা ছেড়েই দিন, অন্যান্য বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে উপস্থিত নির্যাতিতার বাবা মার সঙ্গে তার প্রতিবেশীর বয়ান থেকে এই মিথ্যে জলের মতো স্পষ্ট মানুষের সামনে উঠে আসতে শুরু করে। প্রসঙ্গত নির্যাতিতার বাবা মার তরফে তার বাবা সিবিআইকে প্রথমবার যে বয়ান দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন যে তার তরফে টালা থানার কর্তৃপক্ষের কাছে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য না লিখিতভাবে না মৌখিকভাবে কোনো রকম কোনো আবেদন জানানো হয়নি, এমনকি দেহ সংরক্ষণেরও কোনো আবেদন জানানো হয়নি। আপনারা জানেন যে এই ধরনের ঘটনায় যদি দেহ সংরক্ষণ করতে হয় বা দ্বিতীয়বার পোস্টমর্টম করতে হয় তাহলে তার জন্য বিশাল আইনি প্রক্রিয়া রয়েছে। তার জন্য প্রথমত নির্যাতিতার পরিবারকে লিখিত আবেদন করতে হয়, যা তারা কিন্তু করেননি। যদিও সিবিআইকে দেওয়া প্রথম বয়ানের পর তার 4-5 দিন পর নির্যাতিতার বাবা দ্বিতীয় বয়ানে বলেন তার মনে হচ্ছে সম্ভবত তিনি টালা থানায় বলেছিলেন দ্বিতীয়বার ময়না তদন্ত করার জন্য, কিন্তু তার সঙ্গে থাকা তার প্রতিবেশী তার এই বয়ান সরাসরি খারিজ করে দেন। তিনি বলেন যেহেতু তিনি নির্যাতিতার বাবা মার সঙ্গে সর্বদাই ছিলেন তাই তিনি স্পষ্টই জানান নির্যাতিতার পরিবারের তরফে না লিখিতভাবে না মৌখিকভাবে দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো আবেদন জানানো হয়নি। অর্থাৎ দ্বিতীয়বার ময়না তদন্তকে কেন্দ্র করে যে বিশাল বড় গল্প, যে মিথ্যে স্রোত বয়ে গেছিল তা কিন্তু নির্যাতিতার বাবা মা এবং তার প্রতিবেশী সিবিআইকে দেওয়া বয়ানেই খণ্ডন করেছেন। এবং শুধু তাই না, শিয়ালদা আদালতে যে রুদ্ধদ্বার শুনানি চলছে এবং যেখানেই সকলেরই বয়ান নেওয়া হয়েছে সেই বয়ানেও কিন্তু তারা এই কথাই বলেছেন এবং তা কিন্তু বিভিন্ন সূত্র মারফত দফায় দফায় সামনেও আসছে। এরপর আসি মিথ্যে নাম্বার 3। তা হচ্ছে 9 আগস্ট জোর করে দেহ দাহ করে দেওয়া হয়েছিল, নির্যাতিতার পরিবারকে কোনো রকম কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ করতে দেওয়া হয়নি। এটা সবচেয়ে বড় মিথ্যে। প্রসঙ্গত পোস্টমর্টমের পর সন্ধ্যে 7টা নাগাদ যখন আরজিকর থেকে দেহ বেরোয় তখন গেটের সামনে নির্যাতিতার দেহ সববাহী গাড়ি আটকে দিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় তথা এসএফআই সিপিএম এর কর্মী সমর্থকেরা। এবার প্রশ্ন উঠেছিল যে মীনাক্ষী মুখোপাধ্যায় ওখানে কি করছিলেন। তার কারণ হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের জন্য সেই সময় সিপিআই এবং এসএফআই এর কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছেছিল এবং সেই সময় নির্যাতিতার সববাহী গাড়ি আটকে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএম এবং এসএফআই এর কর্মী সমর্থকেরা। পরবর্তীকালে তাদেরকে হটিয়ে দিয়ে সববাহী গাড়ি নিয়ে বেরিয়ে যায় পুলিশ। সেই গাড়ির পেছন পেছনই কিছুক্ষণের মধ্যেই আরজিকর থেকে বেরিয়ে যান নির্যাতিতার কেনা গাড়িতে করে তার বাবা মা এবং তাদের সঙ্গে থাকা প্রতিবেশী। প্রথমে তারা পৌঁছেছিলেন টালা থানায়, কারণ তারা মনে করেছিলেন সববাহী গাড়ি সম্ভবত টালা থানায় যাবে, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে তাদের মেয়ের মৃতদেহ নিয়ে সববাহী গাড়ি সরাসরি তাদের বাড়ি পৌঁছে গেছে এবং তারই কিছুক্ষণ পরেই তারা পৌঁছান নিজেদের বাড়িতে। জানতে পারেন যে আধ ঘন্টা আগেই গাড়ি পৌঁছে গেছে এবং এলাকা তখন শোকস্তব্ধ। একই সঙ্গে ততক্ষণে শ্মশানেও জমেছে ভিড় এবং শ্মশানে পৌঁছে গেছেন স্থানীয় বিধায়ক, কাউন্সিলররা। কিন্তু এই পরিপ্রেক্ষিতের মধ্যেই আর একটা বিষয়, অর্থাৎ এটা যেখানে সবচেয়ে বড় মিথ্যে তাও প্রমাণ হয়।
তা হচ্ছে নির্যাতিতার মা সিবিআইকে দেওয়া বয়ানে জানিয়েছেন তার মেয়ের দেহ বাড়িতে পৌঁছাবার পর তিনি মেয়ের শেষকৃত্যের যা কাজ অর্থাৎ রীতিনীতি মেনে যা কাজ তা তিনি করেছেন। শুধু নির্যাতিতার মা এই তথ্য দিয়েছে এমনটা না, তার পরিবার এবং তাদের পাড়া প্রতিবেশীর তরফেও এই কথা জানানো হয়েছে। এরপর নির্যাতিতার বাবা যখন শ্মশানে নিয়ে গেছিলেন তার নিথর মেয়ের দেহটি, সেই সময় সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া হয় এবং সেখানেও তিনি যাবতীয় রীতিনীতি মানেন। কিন্তু আপনাদের হয়তো মনে আছে 10 তারিখ সংবাদপত্রে অর্থাৎ আমাদের রাজ্যের সবচেয়ে বড় সংবাদপত্রে অশ্রু সজল একটা নাটকীয়তার সঙ্গে একটি অ্যাঙ্কার স্টোরি হয়েছিল, যাতে বলা হয়েছিল যে নির্যাতিতার বাবা মা শেষ কাজটুকুও করতে পারেননি বলে তাদের চোখ জলে ধুয়ে গেছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে, তা কিন্তু নির্যাতিতার বাবা মার তরফে সিবিআইকে দেওয়া বয়ানেই স্পষ্ট। এবং একই সঙ্গে একটা অভিযোগ ওঠে যে তার বাবা সরাসরি বলেন তার মেয়ের শেষকৃত্যে তাকে টাকা দিতে দেওয়া হয়নি। এটা আমরা সকলেই জানি, আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও যদি কারোর এরকম বিয়োগ ঘটে, অর্থাৎ এই ধরনের বিয়োগ কখনোই কাম্য না, সাধারণ মৃত্যুও যখন ঘটে তাকে নিয়ে যখন শ্মশানে যাওয়া হয় সেখানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের তরফেই শ্মশানের কাজের যাবতীয় আর্থিক দায়ভার নিয়ে নেওয়া হয়। পরিবারের তরফে কাউকে সেই বিষয়ে কোনো কিছু দিতে বা জানানো হয় না। আর এক্ষেত্রেও সেটিই ঘটেছে। যদিও যখন নির্যাতিতার দেহ নিয়ে সোদপুর শ্মশানে পৌঁছেছিল বিশাল বড় পুলিশ বাহিনীর সমেত পাড়া প্রতিবেশী এবং নির্যাতিতার বাবা, সেই সময় সোদপুরের শ্মশানে 5-6টি মৃতদেহ তখন ছিল। কিন্তু পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতকে সামনে রেখে সেই 5-6টি মৃতদেহের আগেই এই নির্যাতিতার দেহ সৎকার করা হয়। অর্থাৎ তৃতীয় যে সবচেয়ে বড় মিথ্যে যে পরিবারকে কোনো রকম সৎকারের কাজ করতে দেওয়া হয় না, পুলিশ দ্রুত নিয়ে গিয়ে দেহ সৎকার করে দেয়, এই তথ্য সম্পূর্ণ ভুল। তাও কিন্তু সিবিআই এর কাছে দেওয়া নির্যাতিতার পরিবার এবং আত্মীয় স্বজনের বয়ান থেকে স্পষ্ট। এবং তারা কিন্তু নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া চলার সময় যে জবানবন্দি নেওয়া হয়েছে তাতেও তারা এই একই কথা বলেছেন। এবার আসি মিথ্যে নম্বর 4 নিয়ে, যা এই ঘটনার একটা ক্রুশিয়াল পয়েন্টও বটে। তা হচ্ছে ঘটনার পর দ্রুততার সঙ্গে বাথরুম ভেঙে দেওয়া হয়। এবং বাথরুম শুধু নয়, প্রথমেই ভাঙা হয়েছিল বাথরুমের বেসিন এবং টাইলসগুলি। বলা হতে শুরু হয়েছিল ওই বেসিনেই নির্যাতিতার ওপর গণধর্ষণ চালিয়ে আততায়ীরা হাত ধুয়েছিলেন। আর সেই প্রমাণ লোপাটের জন্যই বেসিন এবং টাইলসগুলি ভেঙে দেওয়া হয়েছিল, কারণ সেই টাইলসে ছিল সম্ভবত রক্তের ছিটে, যেখান থেকে ডিএনএর নমুনা পেলেও পেতে পারত। কিন্তু এই তথ্য সবচেয়ে বড় মিথ্যে এবং তা কিন্তু কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি জানতো। প্রসঙ্গত 9 আগস্টের ঘটনার পর পরের দিনই কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানির একটি দল গেছিল ওই বাথরুমের ইন্সপেকশনে এবং তারা লিখিতভাবে ওই বাথরুমটির রেনোভেশনের জন্য নিজেরা সই করে নির্দেশও দেয় এবং তারপরেই ওই বাথরুম ভাঙার কাজ শুরু হয়। যদিও কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে ওই বাথরুম ভাঙার কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং বাথরুম ভাঙার কাজ বন্ধ হয়। এবার অনেকের যুক্তি ছিল যে ওই বাথরুমেই ছড়িয়ে ছিটিয়ে ছিল এভিডেন্স, অর্থাৎ বাথরুমেই ছিল একাধিক প্রমাণ, যে প্রমাণ নাকি ঝেঁটিয়ে সাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা দরকার, ওই বাথরুমটির সঙ্গে যে বাথরুমটিতে ঘটনা ঘটেছে বলে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করা হচ্ছে, সেই দুটির দূরত্ব অনেকটাই। অর্থাৎ ঘটনার পর যে বাথরুমে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানির কথা মতো রেনোভেশন শুরু হয়েছিল সেই বাথরুমের সঙ্গে ঘটনাস্থলের সঙ্গে সংযুক্ত বাথরুমের কোনো সম্পর্ক নেই। তাও পরবর্তীকালে সিবিআই এর তরফে সূত্র মারফত এবং তদন্ত যত এগোতে শুরু করে পরবর্তীকালে আদালতে রুদ্ধতার শুনানি পর্বে জানানোও হয়, যা কিন্তু এই আদালতের রুদ্ধতার শুনানির সময় উপস্থিত আইনজীবীদের দলের তরফের এক সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবার আসি সবচেয়ে বড় মিথ্যে, যা শুধু আমাদের রাজ্যের হাসির খোরাক না, সারা পৃথিবী জুড়ে হাসির খোরাক। তা হচ্ছে 150 গ্রাম বীর্য, যাকে কেন্দ্র করে একজন সিনিয়র চিকিৎসকের বাবা মায়ের দেওয়ার নামই রাজ্য জুড়ে পরিবর্তন হয়ে গিয়ে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া নাম বিচিত্র বীর্য হিসেবে তিনি খ্যাত হয়েছেন। তিনি হচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি প্রথম এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে প্রথম 3 দিনের মধ্যে এই 150 গ্রাম বীর্যের তত্ত্ব সামনে নিয়ে আসেন। একই সঙ্গে তিনি বলেন নির্যাতিতার পেলভিক বোন অর্থাৎ কোমরের হাড় ভাঙা ছিল, পাশাপাশি তার পা 180 ডিগ্রি ঘুরেছিল। তার যখন মৃতদেহ উদ্ধার করা হয় সেই সময় দেখা গেছিল এবং তার দেহে ছিল একাধিক কামড়ের দাগ এবং অন্যান্য ক্ষত। প্রথমত একাধিক কামড়ের দাগ
এবং অন্যান্য ক্ষত যে ছিল তা পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা হয়। কিন্তু প্রধান প্রশ্ন হচ্ছে 150 গ্রাম বীর্য নিয়ে। সুবর্ণ গোস্বামী যদি টুকে ডাক্তারি না পাশ করে থাকেন, তাহলে তাকে সরাসরি প্রশ্ন, তিনি চিকিৎসক হিসেবে নিজেকে কিভাবে পরিচয় এখনো দিচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষও জানে একজন মানুষের কখনোই 150 গ্রাম বীর্যপাত একেবারে হতে পারে না। শুধু একজন মানুষের এক মুহূর্তের জন্য নয়, তার সারা জীবনব্যাপী চেষ্টা করলেও সে 150 গ্রাম বীর্য জমাতে পারবে না। তাহলে প্রশ্ন উঠছে, তিনি ওই 150 গ্রাম বীর্যের তত্ত্ব কোথা থেকে পেয়েছিলেন? এবং যে পোস্টমর্টমের ছবি সেই সময় ভাইরাল হয়েছিল, পরবর্তীকালে দেখা যায় সেই পোস্টমর্টম রিপোর্টের ছবিটিও ফেক। অর্থাৎ সেই ফেক ছবিটিকে সামনে রেখে বিচিত্র বীর্যবাবু অর্থাৎ সুবর্ণ গোস্বামী এই তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে পেলভিক বোন অর্থাৎ কোমরের হাড় ভাঙা ছিল, পা 180 ডিগ্রি ঘুরেছিল। এবার পরবর্তীকালে সিবিআই এর তরফে যে পোস্টমর্টম রিপোর্ট জমা দেওয়া হয়, যে পোস্টমর্টম রিপোর্ট এবং নির্যাতিতার দেহের পোস্টমর্টমের সময় কালেক্ট করা বিভিন্ন নমুনা পরবর্তীকালে সিবিআই এর তরফে দেশের তিনটি কেন্দ্রীয় ল্যাবে পরীক্ষা করানো হয় এবং সেখানে তারা স্পষ্ট জানিয়েছেন যে পোস্টমর্টমে কোনো গলদ নেই। একই সঙ্গে পোস্টমর্টমের ভিডিওগ্রাফির ফরেন্সিক টেস্ট হয়, তাও তিনটি ল্যাবে, এবং তারাও জানান যে পোস্টমর্টমের যে ভিডিওগ্রাফি হয়েছে তাও একেবারেই নির্ভুল। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট পোস্টমর্টমে কোনো রকম গরমিল করা হয়নি। আর এ তথ্যও কিন্তু কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি জানতেন। তা সত্ত্বেও তারা কিছু বলেননি, কারণ তারা যদি তখন সেটা বলতেন তাহলে মানুষ প্রশ্ন করত আপনারা জানলেন কি করে। এবং সেখানেই তখন তাদের বলতে হতো যে পোস্টমর্টমের সময় তারা বলেছিলেন 3 জন চিকিৎসক পুরো উপস্থিত থাকবেন, কিন্তু তারা পোস্টমর্টমের সময় 5 জন উপস্থিত ছিলেন এবং সেই 5 জনই পোস্টমর্টমে যে তারা স্যাটিসফাই এটা বলে সই করেছিলেন নথিতে। কিন্তু পরবর্তীকালে তারা এত চাপা দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীকালে সেই তথ্য সামনে উঠে আসে। এবার প্রসঙ্গ হচ্ছে যে একাধিক কামড়ের দাগ এবং অভিযোগ ওঠে যে নির্যাতিতার শরীর এবং আশেপাশ থেকে পাওয়া বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এবার যারা এটা মনে করেন এবং যারা এখনো গণধর্ষণের তত্ত্বের উপর বিশ্বাস করেন, তাদের জন্য সরাসরি একটা প্রশ্ন, নির্যাতিতার দেহ থেকে অর্থাৎ নির্যাতিতার দেহের বিভিন্ন অংশ থেকে যে বিভিন্ন ধরনের লালারস উদ্ধার হয়েছে, অর্থাৎ নির্যাতিতার স্তনবৃন্ত থেকে উদ্ধার হওয়া লালারস এবং নির্যাতিতার যৌন অঙ্গ থেকে উদ্ধার হওয়া চটচটে তরল পদার্থ, এই সবগুলি বস্তুই কিন্তু ডিএনএ পরীক্ষার পর সঞ্জয় রায়কেই ইঙ্গিত করেছে। একই সঙ্গে তার দেহে যে কামড়ের দাগ পাওয়া গেছে, সেই কামড়ের দাগের সঙ্গে সঞ্জয় রায়ের কামড়ের দাগ একেবারে শুধু মেলেইনি, সেখান থেকে প্রাপ্ত ডিএনএও সঞ্জয় রায়কেই ইঙ্গিত করেছে। কিন্তু যারা মনে করছেন গণধর্ষণ হয়েছে, তাদের কাছে সরাসরি এবার প্রশ্নটা রাখছি, আপনি এটা বলুন তো, যদি একাধিক লালারস নির্যাতিতার দেহ থেকে উদ্ধার হয় এবং ধরুন কোনো একটি স্থান থেকে একাধিক ব্যক্তির লালারস উদ্ধার হয়েছিল, এবার আপনাকে যদি আমি বলি সেই একাধিক ব্যক্তির লালারস সরিয়ে দিয়ে শুধুমাত্র একজনের লালারসই ঘটনাস্থলে নির্যাতিতার শরীরে রেখে দিতে, তা কি বাস্তবে সম্ভব? শুধু তাই না, নির্যাতিতার শরীর থেকে এবং ঘটনার স্থল থেকে বিভিন্ন ছোট চুল এবং একই সঙ্গে যৌন কেশ অর্থাৎ পিউবিক হেয়ার উদ্ধার হয়েছে। এবার যারা এখনো গণধর্ষণের তত্ত্বে বিশ্বাস করেন, তাদেরকে প্রশ্ন, আমি যদি 5 জন ব্যক্তির থেকে তাদের একটি করে পিউবিক হেয়ার নিয়ে একটি টেস্ট প্লেটে দিয়ে আপনার হাতে ধরিয়ে দিই, তাহলে কি আপনি বলতে পারবেন কোনটা কার পিউবিক হেয়ার? অর্থাৎ ঘটনাস্থলে যদি একাধিক ব্যক্তি উপস্থিত ছিল ঘটনার সময় এবং তাহলে সেই সকলের পিউবিক হেয়ার বেছে বেছে আলাদা আলাদা করে সরিয়ে দেওয়া হলো এবং একজনেরই পিউবিক হেয়ার রেখে দেওয়া হলো, বা তার দেহের অন্যান্য ছোট চুল একজনের রেখে দেওয়া হলো, মানে এটা কি সম্ভব? আপনি ধরুন সেলুনে চুল কাটতে গেছেন, আপনার চুল কাটার পর যদি ঝাঁট দিয়ে জড়ো করা হয় এবং তারপর যদি বলা হয় তার থেকে আপনি আপনার চুলটা বার করে দিন, বা ঝাঁট দিয়ে জড়ো করার আগেই যে মাটিতে যে চুলটা পড়লো সেই চুল থেকে যদি আপনাকে বলা হয় আপনি আপনার চুল এবং আপনার আগে কেটে যাওয়া অন্যান্যদের চুল আলাদা আলাদা করে দিন, তা কি বাস্তবে সম্ভব? একেবারেই সম্ভব না। আর এটাই সবচেয়ে বড় মিথ্যে তত্ত্ব সেই সময় ঘটনার পর উঠেছিল, যার কিন্তু নিরসন সরাসরি কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি করতে পারত, কিন্তু তারা তা করেনি। তার কারণ হচ্ছে সেই সময় জুনিয়র ডক্টরস ফ্রন্টের ফান্ড উপচে পড়ছে। অর্থাৎ ঘটনার প্রায় 2 সপ্তাহ পর গিয়ে
পাবলিকের থেকে ফান্ড রেজ করার আবেদন জানিয়েছিলেন কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি। কিন্তু তার আগে থেকেই রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং বিভিন্ন চিকিৎসকদের তরফে ধীরে ধীরে এবং কেউ কেউ মোটা অঙ্কের ফান্ড কিঞ্জল নন্দদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে। কারণ শুরুতেই বললাম যে থ্রেট কালচারকে বদলিয়ে নিজেদের থ্রেট কালচার এস্টাবলিশ করতে হবে। আর যদি সেটাই এস্টাবলিশ করাই লক্ষ্য থাকে, তাহলে প্রশ্ন উঠছে মিথ্যের আশ্রয় কেন নিতে হলো। প্রথমেই বলতে পারত যে আমরা চাইছি তৃণমূল কংগ্রেসের এই স্বাস্থ্যক্ষেত্রে যে থ্রেট কালচার বা যে রিজিম চলছে সেটাকে সরিয়ে দিয়ে নিজেদের রিজিম নিজেদের কন্ট্রোলে নিতে, কিন্তু তারা তা পারলেন না। কারণ হচ্ছে শুরুতেই বললাম মিথ্যের আশ্রয়, এবং তারা যে তা পারলেন না তা কিন্তু রাজ্যের আইএমের শাখার নির্বাচনী তা জলের মতো স্পষ্ট হলো। অর্থাৎ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন 230টি ভোট পেয়ে বিপুল ভোটে জয়যুক্ত হলেন আবারও, এবং তার নিকটবর্তী যে দুজন প্রার্থী ছিলেন তারা তার ধারে কাছেও ভোট পেলেন না। একজন সিপিআইএম এর প্রার্থী ভোট পেলেন মাত্র 26টি এবং বিজেপির প্রার্থী ভোট পেলেন 116টি। অর্থাৎ রাজ্যের যে বড় অংশের চিকিৎসকেরা এই আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে রাতারাতি বেশ সরকার বিরোধী হয়ে উঠেছে বলে জুনিয়র চিকিৎসক এবং ধান্দাবাজ সিনিয়র চিকিৎসকেরা প্রচার করতে শুরু করেছিলেন। বাস্তবে কিন্তু সেই ছবিটা সম্পূর্ণ আলাদা। যদি সেটা ঘটতো তাহলে আপনাদের কি মনে হয় যে রাজ্যের আইএমএ শাখার ভোটে শান্তনু সেন কি জয়ী হতেন, বা এত বিপুল ভোটে কি জয়ী হতেন? আমার মনে হয় হতেন না। অর্থাৎ আজ কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানির বলা 5টি মিথ্যে নিয়ে কথা বললাম। এর পরের পর্বে বা আগামী দিনের আরেকটি পর্বে আরও 5 বা 10টি মিথ্যে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। আমার অনেক দর্শকই এই মিথ্যেগুলো নিয়ে কথা বলার জন্য দফায় দফায় কমেন্ট বক্সে মন্তব্য করছেন, আর তাদের আবেদন অনুসারেই এই প্রথম দফার 5 মিথ্যে নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লাগলো। আর একই সঙ্গে আপনাদের কাছে আবেদন জানাবো, ভাবা প্র্যাকটিস করুন, ভাবাটা দরকার। কারণ এই ধরনের একটা বিপুল সম্ভাবনাময় আন্দোলন, যে আন্দোলন গণস্বাস্থ্য, নাগরিক অধিকার এবং লিঙ্গ সাম্যের দাবিতে গড়ে উঠতে পারত, এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অন্দরে যে ব্যাপক দুর্নীতি এবং যে ব্যাপক দুর্নীতির ঘুঘুর বাসা গত 50 বছর ধরে তিল তিল করে গড়ে উঠেছে, সেই ঘুঘুর বাসা যে এক নিমেষে ভাঙতে পারত, তা শুধুমাত্র ধান্দাবাজি এবং মিথ্যের আশ্রয় নেবার ফলে 4 মাসের মধ্যে সম্পূর্ণ থিতিয়ে গেল। যদিও আবারও সেই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র রাজ্যের মানুষই মুখ ফিরিয়েছে এমনটা নয়, তাদেরই মধ্যে থাকা সিংহভাগ চিকিৎসকও এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর পাশাপাশি জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্দরেই শুরু হয়েছে এই নিয়ে তুমুল বাক বিতণ্ডা। কারণ একটাই, সেই বখরার হিসাব। যে বখরা বর্তমানে কোটি অর্থাৎ 10 কোটি টাকা পার করেছে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানির অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ। এবার সেই অর্থ কিভাবে ব্যবহার হবে, কে কতটা বখরা পাবে, তা নিয়েই চলছে সম্ভবত এখন জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্দরে তুমুল ঝগড়া। আর সেই ঝগড়ার মধ্যেই আরও একবার নির্যাতিতার পরিবার পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে। আর এবার সিবিআই এর তদন্তের দাবি নিয়ে নয়, সিবিআই এর তদন্তে অনাস্থা জানিয়ে পুনরায় তদন্তের দাবি নিয়ে। এবার তাদের সেই দাবি কতটা বাস্তবে আদালতের কক্ষে মান্যতা পায় তা তো আগামী দিনেই জানা যাবে। একই সঙ্গে সিবিআই এর তরফে তাদের তদন্ত নিয়ে কি জানানো হয় কলকাতা হাইকোর্টে, তাও আমাদের নজর থাকবে। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।